আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শামীম হোসেন। আজকে আমি কথা বলবো আমার রিমোট জবটা নিয়ে। কিভাবে আমি জবটা পেলাম, আমার জার্নি কেমন ছিল। নাম্বার টু, আপনারা কিভাবে জব পেতে পারেন রিমোট জব। যদিও এই পয়েন্টে আমি খুব বেশি হেল্প করতে পারবো না, বাট পয়েন্টটা রাখবো কথা বলার মধ্যে ইনশাআল্লাহ। আর নাম্বার থ্রি হচ্ছে, আমি তো ফিনটেক একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জবে জয়েন করেছি। তো ফিনটেকের এই জবটার ব্যাপারে আমার অভিমত কী, তিনটা বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে, জবে জয়েন করেছি প্রায় 5 মাস মতো হতে চললো। মিড ফেব্রুয়ারিতে জয়েন করেছি। তো লম্বা সময় আমার প্রথম দিকেই প্ল্যান ছিল জয়েন করার পরপর যে একটা ভিডিওতে আমি আমার জার্নিটা বলবো বা আমার অভিমতগুলো তুলে ধরবো বা একটা টেক্সট করবো লিঙ্কডইনে। সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, প্রচণ্ড ব্যস্ততার ভিতর দিয়ে একটা না সময় পার করে চলে এসেছি। তো আজকে বিষয়টা নিয়ে কথা বলছি অনেকদিন পর। আমার ক্যারিয়ার প্রায় 7 বছর, অ্যারাউন্ড 7 বছর হতে চললো। 2018-তে আমি জয়েন করেছি ইন্ডাস্ট্রিতে। আমার লাস্ট কোম্পানি ছিল হচ্ছে টিটন প্রাইভেট লিমিটেড। টিটনে আমি প্রায় 4.5 বছর জব করেছি। আমার ক্যারিয়ার প্ল্যানটা মূলত হচ্ছে বিজনেসের দিকে যাওয়া। অনেক আগে থেকে এমনটাই প্ল্যান ছিল ইউনিভার্সিটি লাইফ থেকে, এবং নানা সময় আমার ক্যারিয়ার পার্টনার, বিজনেস পার্টনার কে হবে, কার সাথে আমি বন্ডিংয়ে যাব, বিজনেসটা শুরু করবো, এরকম সুদূর প্রসারী নানা রকম চিন্তাভাবনা নিয়ে এগিয়েছি। পার্টনার সিলেক্ট করেছি, পার্টনারের সঙ্গে আবার ব্রেকআপ হয়ে গেছে। বিজনেস পার্টনার আরেকজন পার্টনারকে পছন্দ করে নিয়েছি। তো লাইক দিস ওয়ে একটা লম্বা সময় পার করেছি। টিটনে যখন আমি ছিলাম, টিটনে আমি একটু দ্রুত কথা বলছি, সরি। টিটনে যখন আমি ছিলাম তখন আমার যারা অথরিটি ছিলেন, আমার ভাইস প্রেসিডেন্ট সহ, তারা মোটামুটি জানতেন যে আমার হচ্ছে লং টার্ম প্ল্যান হচ্ছে বিজনেস। তো টিটনে খুব ভালো ছিলাম ক্যারিয়ার গ্রোথের জন্য বা বিজনেস থিঙ্কিং। টিটন যেহেতু একটা সিলিকন ভ্যালি বেসড একটা স্টার্ট আপ কোম্পানি, টিটনের সিইও একজন ফর্মার সায়েন্টিস্ট, ডক্টর মিজানুর রহমান। আই লাভ হিম। আমি অনেক কিছু তার থেকে শিখেছি, বিজনেস থট, এবং সিলিকন ভ্যালিতে থেকে কিভাবে একটা বিজনেসকে শুরু করতে হয়, কিভাবে স্কেল আপ নিয়ে চিন্তা করতে হয়, নানা রকম বিষয়াদি তাদের থেকে, ফিলোসফিক্যাল বিষয়াদি তাদের থেকে শিখেছি আমি, আলহামদুলিল্লাহ। তো এটা আমার জন্য আমার ক্যারিয়ারের একটা বেশ ভালো গ্রোথ পার্ট ছিল। কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল, যেহেতু 4-5 বছর প্রায় হতে চলেছিল, আমি সিদ্ধান্ত নিই যে একটু ভিন্ন দিকে এখন মোড় নিতে হবে। যথেষ্ট হয়েছে, এখন একটু অ্যাগ্রেসিভলি ক্যারিয়ার প্ল্যান করতে হবে ফর 2025। তো আমি 2024-এর শেষের দিকে, সেপ্টেম্বরের দিকে আমি আমার ম্যানেজারকে বলি যে তাহলে আমি একটা প্ল্যান করতে যাচ্ছি। 4 hours time I can spend at Teton, and rest of the time I need to spend on somewhere. এভাবে করে একটা স্কেডিউলে আসা যায় কিনা, আমি প্রপোজালটা দেই এবং সেই প্রপোজালে অনেকটাই অ্যাগ্রিমেন্টে চলে আসে। আমার ম্যানেজার খুব ভালো মানুষ ছিলেন, টিটনের সফটওয়্যার ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট রাজীব ভাই। অত্যন্ত ভালো মনের মানুষ, অনেক এক্সপেরিয়েন্সড মানুষ, এবং ম্যানেজারিয়াল যে একটা ক্যাপাবিলিটি, হাউ টু ম্যানেজ এ টিম, হাউ টু বি এ ভেরি ফ্রেন্ডলি পারসন টু মাই টিম, এই বিষয়টাতে সে খুবই এক্সপার্ট এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হোল্ডার একজন পারসন। আমি খুব তার থেকে অনেক কিছু শিখেছি। উনি আমাকে খুব ভ্যালু দিতেন। আসলে আত্মবিশ্বাস গড়ে তোলার ব্যাপারে একজন এমপ্লয়ের মধ্যে একজন লিডারের অনেক ভূমিকা থাকে। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের কিছু নেগেটিভ বিষয় তো থাকেই, তো সেগুলো তো থাকবে সবারই। তবে আত্মবিশ্বাস গড়ে তোলার ব্যাপারে একজন লিডারের ভূমিকা অনেক বেশি। তো অ্যাগ্রিমেন্টে চলে আসছিলাম প্রায়, যে 4 hours এদিকে দিব আর বাকিটা অন্যদিকে, মৌখিক কথোপকথন চলছিল। ইতোমধ্যে আমার কারেন্ট কোম্পানি থেকে এখানে আমার রেফারেলের জব, কারেন্ট কোম্পানি যেখানে আছি, রেফারেলে বলতে জাস্ট রেফার করে দিয়েছে, জব হয়ে গেছে বিষয়টা এমন না। আমার পরিচিত লোক এখানে ছিল, আমার খুব ক্লোজ এক ছোটো ভাই, ওয়ান অফ মাই এক্স বিজনেস পার্টনার্স। তো আমার একসময় বিজনেস পার্টনার ছিল, পরবর্তীতে সে চলে গেছে তার মতো ক্যারিয়ার নিয়ে। আমার খুব ক্লোজ ছোটো ভাই রাফসান উদ্দিন বেগ রিজান, খুবই ট্যালেন্টেড পারসন। ও হচ্ছে ইউএসএতে যায় এখন থেকে প্রায় 2 বছর আগে, এবং সেখানে ব্লকসলির সাথে ওর কানেক্টিভিটি, ওর রেফারালে আমি কোম্পানিতে 2024-এর শেষের দিকে সিস্টেম আর্কিটেকচার স্কোপে আর কি পুরা হোল সিস্টেমটাকে গ্রাউন্ড লেভেল থেকে ডেভেলপ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, কোন ল্যাঙ্গুয়েজে আমরা লিখব, কোন ফ্রেমওয়ার্কে আমরা যাব, টেক কী হবে, ইনফ্রাস্ট্রাকচার কী হবে, এ ধরনের বেশ কিছু বিষয়ে পার্ট টাইম আমি জব শুরু করি। প্রথমে শুরু করতে চাইনি, খুব ইম্পর্টেন্ট কথা, হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, বাট অনেকের জন্য উপকারী হতে পারে। হলেও একটা লম্বা ডিসকাশন হয় আমাদের মধ্যে। আর যেহেতু এটা একটা ফিনটেক অ্যাপ, আমি ফার্স্টে তার থেকে
করি যে আসলে কাজের স্কোপটা কী কী কাজ ওখানে আমাকে করতে হবে, আমাকে আগে সব কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমি ডিসিশন নিব। এরপর আমাকে কাজের ধরনগুলো বলে, এই হচ্ছে বিজনেসের সিনারিও বা বিজনেস স্কোপ বা বিজনেসের মডেল হচ্ছে এটা, যদিও ফিনটেক অ্যাপ, মডেল হচ্ছে এটা, এটার পিছনে, এটা সরাসরি কোনো ব্যাংক না, এটার পিছনে আছে থার্ড পার্টি একটা, আমি আর ফুল আর্কিটেকচার ব্যাখ্যা করছি না, থার্ড পার্টি একটা সার্ভিস, তার পিছনে ব্যাংক, এরকম একটা আর্কিটেকচার আমাকে এসে বুঝায়। তো আমি কিছু আমি একটা পর্যায়ে না করে দিয়েছিলাম, থাক আমি করব না, আমি আমার মতো করে অন্যদিকে আগাই। কিন্তু সে মানে ব্লকসলিতে একজন আর্কিটেক্ট দরকার ছিল তখন, সিস্টেম আর্কিটেক্ট, সেও একজন অনেক অভিজ্ঞ ডেভেলপার, বাট প্রত্যেকের তো একটা এক্সপার্টাইজ এরিয়া থাকে। আমি শেষমেশ বললাম যে আমি একটু সিদ্ধান্ত নিয়ে জানাবো ইনশাল্লাহ। তারপর বাংলাদেশের দুজন আলেমের সঙ্গে কথা বললাম, দুজন মুফতির সঙ্গে কথা বললাম। তাদের দুজনের কারো পক্ষ থেকে নেগেটিভ ফিডব্যাক পায়নি ওই বিজনেস মডেলে, যদিও তারা উৎসাহিত করেন না ব্যাংকিং বা এই ধরনের ফিনটেক অ্যাপে জব করার জন্য, বাট আমার যে কাজটা হবে এই কাজের বিষয়ে তাদের কোনো নেগেটিভ কমেন্ট ছিল না যে আপনি করতে পারবেন না, এটা হারাম হবে, এরকম কমেন্ট ছিল না। বাট তারা অনুৎসাহিত করেন, না করতে পারলে ভালো, এটা একটা বিষয়। না করতে পারলে ভালো, কারণ পিছনে তো সুদের বিষয় থাকে, রিবা থাকে, নানানভাবে জটিলতায় ব্যাংকিং সিস্টেমটা চলে। আমরা জানি যে একটা ব্যাংক টোটালি সুদমুক্ত হতে পারে না। তো এটা দুইটা বিষয় ছিল। তৃতীয় আরেকজন আলেমের সঙ্গে কথা বলি, এটা হচ্ছে আমার অ্যাগ্রিমেন্টের পরে, যখন আমি দুজন আলেম থেকে নেগেটিভ পাইনি আমি জব করতে পারবো, তখন আমি পার্ট টাইম কাজ করা শুরু করি। স্টিল আই ওয়াজ এ টিটন আমি তখনও কাজ করছি। সেপ্টেম্বরে তো আমি একটা বিজনেস মানে টিটনের সঙ্গে একটা চুক্তিতে চলে আসার চেষ্টা করছি। আর এই যে কথোপকথনগুলো চলছে বা পার্ট টাইম কাজ শুরু করলাম, এটা নভেম্বর ডিসেম্বরের দিকে হবে, শেষের দিকে বছরের 2024-এর। তো আমি যখন দুজন আলেম থেকে অ্যাফার্মেটিভ একটা অ্যান্সার মোটামুটি পেলাম পজিটিভ জয়েন করার ব্যাপারে বা কাজ করার ব্যাপারে, আমার ইনকামটা হারাম হবে না, হালাল থাকবে ইনশাল্লাহ, তখন আমি কাজ শুরু করি। এবং এই শুরু করে একটা সময়, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আমি পার্ট টাইম কাজ করাটাই ছিল আমার এক প্রকার ইন্টারভিউ। তারা আমাকে ইভ্যালুয়েট করেছেন, আমাকে দেখেছেন আমার কাজের বা আমার এস্টিমেশন, আমি ডকুমেন্টেশন দিয়েছি, আর্কিটেকচার তৈরি করে যতটুকু হাই লেভেল থেকে দিয়েছি। 1-1.5 মাস মতো কাজ করার পর আমাকে তারা ফুল টাইম অফার করে। তো আমার আসলে আনুষ্ঠানিক কোনো ইন্টারভিউ হয় নাই। ইন্টারভিউ তো একটা প্রথম ইন্টারভিউ তো হয়েই থাকে, আমি কোথায় কী করেছি, কোন জায়গায় জব করেছি, কীরকম কী এক্সপিরিয়েন্স আছে, ওটা তো প্রথমে হয়ই। বাট রাউন্ড বাই রাউন্ড ইন্টারভিউ থাকে, প্রোগ্রামিং প্রবলেম সলভিং, অ্যালগোরিদমের উপর কোয়েশ্চেন থাকে, ভার্বাল ইন্টারভিউ থাকে, 3-4টা ইন্টারভিউ একটা সিরিজ অফ ইন্টারভিউজ শেষ করার পরে যে মানুষের একটা ফাইনাল অনবোর্ডিং হয়, সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমার ক্ষেত্রে ফার্স্ট ইন্টারভিউ, প্রথমে রেফারেলের মাধ্যমে ফার্স্ট ইন্টারভিউ, তারপর হচ্ছে একটা লম্বা সময় 1-1.5 মাস, লম্বা সময়ই বলা যায়। ইন্টারভিউ নিলে তো 1-1.5 মাসের মধ্যে 3-4 বার ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলা হয়, বাট আমার সঙ্গে প্রায় প্রতিদিনই কাজ হচ্ছিল, কিছু তাদেরকে দেখানো হচ্ছিল। তো এই 1-1.5 মাসের কাজের ইভ্যালুয়েশনটাই হয়তো বা আমি বলতে পারি আমার ইন্টারভিউ পিরিয়ড ছিল। তারপরে তারা আমাকে ফুল টাইম অফার করেন। আচ্ছা, এখন যতটুকু আমি মনে করতে পারছি, প্রায় 6 মাস আগের কথা, 6-7 মাস আগের কথা, ফুল টাইম অফারটা আমি গ্রহণ করব কি করব না, এখানে তো ডিপেন্ডেন্সি অনেক বাড়ে। আমার ফুল টাইম জব এখন যেটা আছে এটা টোটালি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আমাকে ওখানে অনবোর্ড হতে হবে। তো আমি একজন আলেমের সঙ্গে কথা বলার চেষ্টা করি, উনি হজরত মাওলানা তকি উসমানী সাহেবের, পাকিস্তানের হজরত মাওলানা তকি উসমানী সাহেব বর্তমান পৃথিবীর একজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইসলামিক অর্থনীতিবিদ। ওনার সঙ্গে কাজ করা, আমি ঠিক এক্স্যাক্ট তার প্রিভিয়াস কতটুকু উনি তকি উসমানী সাহেবের সঙ্গে কাজ করেছেন জানি না, বাট আমার একজন সুপরিচিত আলেম টেক্সাসে থাকেন, আমেরিকাতে, একটা মাদ্রাসা চালান, একজন মুফতি সাহেব। ওনার মাদ্রাসাতে ওই আলেম মুফতি তকি উসমানী সাহেবের সঙ্গে কাজ করেছেন বা তার ছাত্র, এরকম ক্লোজলি ছিলেন যিনি। মানে তকি উসমানী সাহেবের ঠিক ছাত্র আমি তা বলছি না, বাট ক্লোজলি কাজ করেছেন বা এরকমই আমি শুনেছি, তার সঙ্গে ছিলেন, তার কাছাকাছি ছিলেন আর কি। তো উনি টেক্সাসে ওই মাদ্রাসায়, আমার পরিচিত মুফতি সাহেবের মাদ্রাসায় জব করেন। তো তার মাধ্যমে, মানে আমার পরিচিত আলেমের মাধ্যমে বাংলা হয়ে ওনাকে উর্দুতে বুঝিয়ে ওনার থেকে পুরো বিষয়টা ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করলাম যে আমার এরকম চাকরি বা এই বিষয়টাতে কতটুকু টাকা হালাল হবে বা যাওয়া উচিত হবে কিনা।
প্রশ্ন ছিল অনেকগুলো, উনি কমপ্লিটলি এটাকে পজিটিভই বলেছেন যে আপনার স্কোপটাতে কোনো অসুবিধা নেই। এটা গেল 3টা বিষয়, 3জন আলেমের কথা, এবং খুব সম্ভবত আমি 95% শিওর যে এটা আমার, যেহেতু 2জন আলেমের আগে অ্যাগ্রিমেন্ট ছিল যার উপর আমি তো কাজ করেই আসছি, আই এম 95% শিওর দ্যাট দিস ডিসকাশন ওয়াজ হ্যাপেন্ড বিফোর মাই ফুল টাইম জয়নিং, যতটুকু মনে করতে পারছি। এটা 3টা বিষয় গেল। চতুর্থ বিষয় হচ্ছে আমার যেই পরিচিত যেই ছোটো ভাইয়ের, ইউনিভার্সিটির ছোটো ভাইয়ের মাধ্যমে এখানে রেফারেলটা পাওয়া, তার মাধ্যমে কোম্পানির যিনি কো-ফাউন্ডার, তার থেকে মৌখিক এই স্বীকারোক্তি নেওয়া যে আমরা কোনো ইন্টারেস্ট বেজ সিনারিও না আসা পর্যন্ত কাজ করব, বা এরকম কোনো সিস্টেম থাকলে আমরা কুইট করব কোম্পানি থেকে। এটা এক ধরনের মিরাকল আমার জন্য বলা চলে, যে একটা কোম্পানির কো-ফাউন্ডার যিনি একজন নন মুসলিম, একজন ফরেইনার, বাংলাদেশি না, এবং কোম্পানিটা ফরেইন, তাদেরকে আমরা একটা শর্ত দিচ্ছি যে আমি এক্সিস্টিং আর কি, আমি যাকে দিয়ে কথা বলিয়েছি বা যে আমার হয়ে কথা বলেছে, আমার সে ছোটো ভাই, সে নিজের জন্য বলেছে, এবং আপকামিং আমি যে জয়েন করছি আমার জন্যও বলেছে, অন্য আরও 2-1জন মুসলিম যে ডেভেলপার যারা আমরা সেখানে আছি তাদের জন্য, মোটামুটি সবার জন্য কাভার আপ করে একটা কথা ওই কোফাউন্ডারকে বলেছে যে যদি এই বিজনেসে কোনো ইন্টারেস্ট বেসড সিনারিও চলে আসে তাহলে আমরা এখানে কাজ করব না। শামীম যে নতুন আসছে সে কাজ করবে না, আমিও কাজ করব না, আমরা কুইট করব। তবে মানে ফুল অ্যাপ্লিকেশন টিমটাকে আমরা এমনভাবে রেখে দিয়ে যাব যাতে কোম্পানির কোনো ক্ষতি না হয়, সে অ্যাসিওরেন্সটা আমরা দিব ইনশাআল্লাহ। অনেকভাবে ট্রাই করেছে শোনার সেই কো-ফাউন্ডার যে সমস্যাটা কোথায়, আসলে ইন্টারেস্ট থাকলে তোমরা কাজ করবে না। ওকে, ওয়াজ ইট দ্য প্রবলেম ফ্রম ইউর প্রিভিয়াস কোম্পানি হোয়ার ইউ ওয়ার্ক বিফোর অ্যান্ড ইউ হ্যাড ব্যাড এক্সপিরিয়েন্স সামথিং লাইক দ্যাট। আমরা চেষ্টা করেছি যে আমরা তো কথা সবাই বলিনি, আমার হয়ে বা সবার হয়ে যে কথা বলেছিল যে না এটা আসলে মানে রিলিজনকে একটু আলাদা জায়গায় রেখেছে, বলে দিস ইজ আওয়ার ফিলোসফিক্যাল ম্যাটার, অ্যাকচুয়ালি উই ডু নট লাইক ইন্টারেস্ট অ্যান্ড দিস ইজ আওয়ার ফিলোসফি, and this is the main reason, this is our philosophy, that we do not like interest based business, and interest, if you want to get involved with the interest then we will quit the company. খুব পোলাইটলি সুন্দর করে বুঝিয়ে বলেছে, আর সে রাজি হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে রাজি হয়েছে, এবং অনবোর্ড হয়েছি আমি, স্টিল আমি কাজ করছি, এখানে কোনো ইন্টারেস্ট নাই, আর ইন্টারেস্টের সিস্টেম আসলে আমরা চলে যাব ইনশাল্লাহ। এটা ছিল আমার জার্নি। আমি যদি খুব শর্টে রিক্যাপ করি, সম্ভবত এলোমেলো করে ফেলেছি, কোনো স্ক্রিপ্ট নাই, কোনো প্রায়র কোনো প্রিপারেশন ছিল না। আমার শুরুটা হয় কোম্পানি থেকে, টিটন থেকে, একটু হচ্ছে হালকা হওয়ার ব্যাপারটা নিয়ে, যে আমি ফুল টাইম এভাবে আর জব করবো না, ক্যারিয়ারটাকে একটু অন্যদিকে নিব। আর এই জার্নিটা যখন আমি শুরু করতে যাচ্ছি, একটু লুজলি কাপলড হব, তখন আমি একটা অফার পাই বিদেশি কোম্পানি থেকে পার্ট টাইম কাজ করার। তাও আমি সেখানে কাজ করব না, যেহেতু ফিনটেক অ্যাপ্লিকেশন। সেখানে আমার কয়েকজন মুফতি সাহেবের সঙ্গে কথা বলে অ্যাপ্রুভাল পাওয়ার পরে কাজটা শুরু করি, এবং ফাইনালি টিটনকে কুইট করি। টিটন থেকে আমি ফেব্রুয়ারিতে চলে আসি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 6 মাসের ব্যবধানে আমি টিটন থেকে পরে ফাইনালি চলে আসি। 2 মাস আগে নোটিস পিরিয়ড, যেহেতু 2 মাস আগে বলি, ডিসেম্বরের মিডে, ফেব্রুয়ারি মিডে আমি চলে এসে এখানে ব্লগসলিতে ফুল টাইম জয়েন করি। এবং জয়েন করার আগে কয়েকজন আলেমের সম্মতি এবং ইন্টারেস্ট বেসড বিজনেসে তারা যাবে না, এই বিষয়ে তাদের সঙ্গে কন্ডিশনে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সো আমার মনে হয় আমি 2টো প্রশ্নের উত্তর দিয়েছি এখানে। মানি ট্রান্সফারিং একটা অ্যাপ আমরা বানাচ্ছি, এটা হচ্ছে ইউএসের মধ্যে এখন চলবে, খুব শীঘ্রই ইউরোপে আসবে ইনশাল্লাহ। এবং ব্লকসলি টু ব্লকসলি, বাংলাদেশে যেমন এমএফএস নগদ টু নগদ আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি, তো ওরকমভাবে ব্লকসলি টু ব্লকসলি টাকা ট্রান্সফার করা যাবে। এখানে একটা চার্জ কাটবে, ব্লকসলি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে, এখানে একটা চার্জ কাটবে। বিভিন্ন রকম ডিনার বা কেউ ডিনারে গেছে, মানি বা বিলটাকে স্প্লিট করতে পারবে, কয়েকজন মিলে বিলটা দিতে পারবে। এই ধরনের বেশ কিছু ফিচার আছে যেগুলো খুব প্রচলিত, বাংলাদেশেও আছে। ইউনিক কিছু বিষয় থাকবে, টাকা রিকোয়েস্ট করা যাবে, বন্ধুর কাছে টাকা ধার চাচ্ছি যে আমাকে $100 টাকা দাও, সে অ্যাপ্রুভাল করলে তার অ্যাকাউন্ট থেকে $100 চলে আসবে। এটাও টোটালি ইউনিক না, বাট সাম সর্ট অফ ইউনিকনেস হিয়ার আই ক্যান সে। দিজ আর দ্য বিজনেস মডেল। এভাবে আমরা কাজ করছি, সিস্টেমটা অলমোস্ট রেডি টু লঞ্চ, MVP আমরা খুব শীঘ্র লঞ্চ করবো ইনশাল্লাহ। 2 নম্বর পয়েন্ট যেটা ছিল যে কিভাবে আপনি রিমোট জব পেতে পারেন। আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু ট্র্যাডিশনাল ইন্টারভিউ ফেজের ভিতর দিয়ে যায়নি, সো আপনাকে একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কীভাবে হয় সেটা বলতে পারছি না, বাট অন্যদের রিমোট জব পাওয়া বা ট্র্যাডিশনাল সিনারিও যেটা জানা আছে অ্যাজ পার মাই নলেজ,
সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রোগ্রামিং, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো থেকে কোশ্চেন থাকে রিমোট জবে। আর জব কোথায় পেতে হবে? তো লিঙ্কডইন থেকে পেতে পারেন, রেফারাল থেকে পেতে পারেন, জবের মানে কোন কোন জায়গায় রিমোট জব দিচ্ছে সেই বিষয়ের খোঁজটা। বিভিন্ন রকম ওয়েবসাইট আছে এখন অনলাইনে সার্চ দিলে পাওয়া যায়, ফ্লেক্স জবস, উই ওয়ার্ক রিমোটলি, রিমোট ওকে, এরকম বিভিন্ন আছে। আমি জানি না হাউ অ্যাভেলেবেল দ্য জবস আর দেয়ার, বাট ইউ ক্যান লুক অ্যাট ইট। আমি শুনি যে তারা বেশ ভালো আর কি, সেই প্ল্যাটফর্মে রিমোট জবগুলো পাওয়া যায়। তো এই প্ল্যাটফর্মগুলোতে খোঁজ করে প্রচুর অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন যদি করা হয় 100টা, তাহলে হয়তো কল পাওয়া যাবে 5টা থেকে, ইন্টারভিউ কল, বা বড়জোর ভাগ্য ভালো থাকলে 10টা। 10% সাকসেস রেট, মানে ইন্টারভিউ কল পাওয়ার 10% সাকসেস রেট মনে হয় একটু দুষ্কর। ধরে নেই আমরা যে 5% সাকসেস রেট থাকবে, অর্থাৎ যদি 100টা অ্যাপ্লাই করি, আমি হয়তো 5টা জায়গা থেকে কল পাবো ইন্টারভিউ দেওয়ার। আর এই 5টা জায়গা থেকে ইন্টারভিউ দিয়ে হয়তো 2 জায়গা আমাকে ফাইনাল রাউন্ডে গিয়ে অফার করবে, আমি এক জায়গায় জব অফার মানে অ্যাকসেপ্ট করবো আর কি। এটা অনেক হার্ড এবং টাইটেন একটা সিনারিও, এটাকে মাথায় রেখে আমাদেরকে ক্যারিয়ার শিফটিংয়ের ব্যাপারে চিন্তা করতে হবে। ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রোগ্রামিং, প্রবলেম সলভিং, এবং সবসময় যে বিষয়গুলো লাগবে থাকবে এবং এটাই পথ, এটা আমি বলছি না, কিন্তু এই বিষয়গুলো থাকে সাধারণত একজন মানুষের কোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপার্টাইজকে ইভ্যালুয়েট করার জন্য। ফ্রেমওয়ার্ক তো যে কেউ শিখতে পারে, ইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব ভালো আগাগোড়া না শিখেও, ডিপ লেভেলের না শিখেও একটা ফ্রেমওয়ার্ক শিখে কেউ ছোটোখাটো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারে, ব্যাকএন্ড তৈরি করে ফেলতে পারে। বাংলাদেশে অনেক বলতে বেশ কয়েকটা বা অনেকেই হয়তো এখন বিভিন্ন অনলাইন প্রোগ্রাম আছে বা টিউটোরিয়াল আছে, বা অনলাইনে কেউ ফরেন টিউটোরিয়াল, বিদেশি ইংলিশ টিউটোরিয়াল দেখেও শিখতে পারে। ফ্রেমওয়ার্ক শেখা খুব বেশি কঠিন কাজ না। ওআরএম শিখে ডাটাবেস ম্যানিপুলেশন করা খুব বেশি কঠিন কাজ না। কিন্তু একজন ব্যক্তি কতটুকু তার ডেটাবেস লেয়ারে আসলে নলেজ আছে, কিভাবে ডেটা হ্যান্ডেল করতে হয়, কিভাবে কনকারেন্সি হ্যান্ডেল করতে হয়, কিভাবে অ্যাভেলেবিলিটি অ্যাচিভ করতে হয়, কিভাবে ডাটাবেজের হাই ভলিউম অফ কানেকশন হ্যান্ডেল করতে হয়। রিমোট জবে সাধারণত জুনিয়র ইন্টার্ন নেয় না। রিমোট জব আমি যতটুকু জানি, আমি ভুল হতে পারে, যারা শুনছেন হয়তো আমার কথাবার্তা এলোমেলো থাকতে পারে, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন কমেন্টে। যারা যারা এমভিপি শুরু করে বা এমভিপি প্রজেক্ট দাঁড় করানোর জন্য 6 মান্থ, 1 ইয়ার, 1.5 ইয়ারের জন্য প্রজেক্ট শুরু করে, ভেঞ্চার ক্যাপিটাল থেকে টাকা পেয়েছে, তারা সিরিজ এ পেয়েছে বা সিরিজ বি পেয়েছে, বা ধরলাম সিড পেয়েছে, তারা শুরু করছে একটা রিমোট টিম ফর্ম করেছে বা অলরেডি ফর্ম টিমকে সামনে নিয়ে যাচ্ছে। এরা রিমোট হায়ার স্যালারিতে রিমোট পিপল হায়ার করার চেষ্টা করে, বেশি স্যালারিতে রিমোট পিপলকে অনবোর্ড করাবে, কিন্তু ভালো মানুষকে করাবে, যারা কিনা ক্যাপাবল, যারা কিনা 6 মাসের মধ্যে খুব সুন্দরভাবে গ্রাউন্ড লেভেল থেকে একটা অ্যাপ্লিকেশনকে অনবোর্ড করে নিতে পারবে। এরকম সেকে ডেভেলপার নেয়, যে কোম্পানিগুলো জাস্ট কুইকেস্ট টাইমের মধ্যে লঞ্চ করতে চায়। তো এখানে স্বাভাবিকভাবেই একজনের সারফেস লেয়ারের নলেজ আছে, ডিপ লেভেলের সে অত জ্ঞান রাখে না বা প্রায়র এক্সপিরিয়েন্স নেই, জাস্ট থিওরিটিক্যাল নলেজ আছে, তাকে তারা নিতে চাইবে না খুব স্বাভাবিকভাবে। কম্পিটিশনটা ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন থাকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ, কম্পিটিটররা, ডেভেলপাররা চেষ্টা করতে থাকে এই ধরনের জব, যেহেতু স্যালারি পে রেঞ্জটা একটু বেশি এবং ইন্টারন্যাশনাল একটা ভাইব, রিমোটলি জব করা যায়, নট নেসেসারি যে আমাকে অফিসে গিয়ে 9টা 5টা অফিস করতে হচ্ছে না বা 9টা 6টা অফিস করতে হচ্ছে না, রাতে করতে পারছি, দিনে গ্রোসারি কেনার জন্য আমি বাইরে যেতে পারছি, আবার ওই টাইমটা পুষিয়ে দেওয়ার জন্য অন্য সময় কাজ করতে পারছি। লাইফটা একটু অগোছালো হয়। ওয়ার্ক ফ্রিডমটা পাওয়ার জন্য কম্পিটিশনটা অনেক বেশি থাকে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই কম্পিটিশনে টিকতে হলে কোর নলেজ থাকতে হবে, কোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রোগ্রামিং এর একটা নলেজ থাকতে হয়, সাধারণত এটা ইভ্যালুয়েট করে। দ্যাটস ওয়াই আমি উল্লেখ করলাম যে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রোগ্রামিং, প্রবলেম সলভিং সহ গ্রাউন্ড লেভেলের দক্ষতাটা থাকতে হয় এটা। এবং অবশ্যই ফ্রেমওয়ার্ক তো আছেই। আমি যদি ফ্রন্ট এন্ডে কাজ করি, তো ফ্রন্ট এন্ডের কাটিং এজ টেকনোলজি কী কী, ওই ফ্রেমওয়ার্কে আমি কী কী কাজ করেছি, ব্যাক এন্ডের ক্ষেত্রে আমি কী কী কাজ করেছি, যদি আমি সিস্টেম আর্কিটেক্ট হই বা ডেভঅপসের কোনো সেক্টরে কাজ করি, সেক্ষেত্রে ওইখানে আমার কতটুকু অভিজ্ঞতা, আমি স্কেলেবিলিটি নিয়ে কতটুকু জানি, স্কেলেবল কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেছি কি না, এই ধরনের বিষয়গুলো ইভ্যালুয়েশন হয়। তো এটাই হচ্ছে আমার 2 নম্বর পয়েন্টের অ্যান্সার, যে যারা রিমোট জব পেতে যাচ্ছেন বা পেতে চেষ্টা করছেন, প্রথম বিষয় হচ্ছে যে এক্সপেরিয়েন্সের জায়গাতে, কোর প্রিন্সিপালের জায়গাগুলোতে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে কাজের।
আর অভিজ্ঞতা কোথা থেকে হবে? বাংলাদেশের কিছু কোম্পানিতে খুব মন প্রাণ দিয়ে কাজ করা। আমি দেখেছি যে অনেক কথাই বলতে হয়, ভিডিও বড় হয়ে যাবে। মানুষের সাথে কথা বলতে আমি পছন্দ করি, যখন কথা বলি অনেক বেশি কথা বলা হয়ে যায়। আমার সাথে যারা পার্সোনালি কথা বলে তারা জানে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে হয় কি, আমরা অনেক সময় এরকম ফিলোসফি নিয়ে চলি অনেকে, 8 ঘন্টার জব বা 9 ঘন্টার একটা জব আমরা কেন অফিস টাইম বেশি করব, কেন বাসায় গিয়েও কাজ করব, কেন উইকেন্ডে কাজ করব। ব্যক্তিগতভাবে আমাকে উইকেন্ডে সাধারণত কাজ করতে হয়নি। 2014 সাল থেকে ইউনিভার্সিটিতে যখন ঢুকি, 13-14 সেশন ছিল আমাদের, ওই সময় থেকে এই ব্লকসলিতে জয়েন করার আগ পর্যন্ত ইউনিভার্সিটি তো ওই সময় তো আর কাজ থাকে না, ইউনিভার্সিটি শুক্র শনি 2 দিন বন্ধ থাকতো, মানে সপ্তাহে 2 দিন বন্ধ পেতাম, এটা বোঝাচ্ছি। ইউনিভার্সিটিতে 2 দিন বন্ধ পেতাম, ওই বন্ধে সাধারণত তখন তো ওয়ার্ক ছিল না, তখন ছিল এডুকেশন। তার থেকে বেরোনোর পর এই ব্লকসলিতে জয়েন করার আগ পর্যন্ত সাধারণত উইকেন্ডে আমি অফিসের কাজ করিনি ভুল কথা, করেছি, বাট কোনো প্রেশার ওভাবে ছিল না যে উইকেন্ডে কাজ করতে হবে। এখানে এসে আমাকে করতে হচ্ছে এবং কিছু করারও নাই। আসলে ওনারশিপ নিয়ে কাজ না করলে কোম্পানি যদি ফেল করে সবার জব চলে যাবে। আর কোম্পানি সাকসেস হলে এটা আমাদের নিজেদের সিভিকে অনেক ওয়েটফুল করবে, কোম্পানিও সাকসেস হবে। তো সাধারণত আমি টিটনে থাকতেও আমাদের খুব টাইট ডেডলাইন আছে, অনেক টাইট, মানে উপায় নেই, তখন আমরা কাজ করা লেগেছে। এবং আমার টিমের কয়েকজন কাজ করেছে, তাদেরকে আমরা পরবর্তীতে আবার, আমি ম্যানেজার ছিলাম, বলেছেন আপনি শনি রবি কাজ করেন, আমি পরে আপনার ছুটির ব্যবস্থা করব। ওটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি। সাধারণত অনেকে আমরা মনে করি জব করছি, উইকেন্ডে কেন কাজ করবো, নতুন কিছু কেন শিখবো, কোম্পানি যেটা দিয়েছে এতটুকু দায় সেটা কোনো রকম করে দিলেই তো হয়, এরকম ফিলোসফি নিয়ে কেউ চলে। এনারা ক্যারিয়ারে খুব বেশি গ্রোথ করতে পারে না, অসুবিধা হয়, আটকে যায়। ক্যারিয়ার গ্রোথের জন্য আসলে ডেডিকেটেড হতে হবে। আই নিড টু বি ডেডিকেটেড টু মাই কারেন্ট কোম্পানি অ্যান্ড ইট উইল লেভারেজ মাই প্রমোশন টু মাই নেক্সট কোম্পানি, ইট উইল ক্রিয়েট মাই ভ্যালু টু মাই নেক্সট কোম্পানি, ইনশাল্লাহ। এখনকার কোম্পানিকে সুপিরিয়র করে ফেলার চেষ্টা করলে হয়তো সুপিরিয়র হবে না, চেষ্টা করব আমার উইংটাকে আমি অনেক বেশি স্ট্রং করব, ডেডিকেটেডলি কাজ করব। পরের কোম্পানিতে আমার এই বিষয়গুলো হিস্টোরিক্যালি আমাকে লিভারেজ করবে, ভালো প্রমোশন পাওয়ার, ভালো কিছু অ্যাচিভ করার, ক্যারিয়ারটাকে অনেক বেশি উপরের দিকে নিতে সহযোগিতা করবে, ইনশাল্লাহ। তো অনেকে আমরা এই ফিলোসফিটা নেই না, এজন্য তারপর হচ্ছে আমার কারেন্ট কোম্পানিতে চ্যালেঞ্জিং কাজগুলোকে নিয়ে চ্যালেঞ্জের সাথে প্রয়োজনে বেশি সময় ব্যয় করে হলো শেখা। এগুলো করতে করতে ওই জায়গাটা তৈরি হয়ে যাবে, 1 নম্বর পয়েন্ট। তো ইন্টারন্যাশনালি কম্পিটিশনে আমি ফিট হতে পারবো, ইনশাল্লাহ। আর সেকেন্ড হচ্ছে প্রচুর অ্যাপ্লাই করতে হবে, কনফিডেন্স রাখতে হবে, 100-এ 100 আই উইল বি ক্যাপাবল, ইনশাআল্লাহ। একজন এভারেজ চাইনিজ, একজন এভারেজ আমেরিকান, একজন এভারেজ জার্মান বা একজন এভারেজ রাশিয়ানের চেয়ে আমরা বাংলাদেশি বা এই জিও লোকেশনের মানুষ কম জ্ঞান রাখি না। উই আর অলসো পাওয়ারফুল in terms of our knowledge, in terms of our capability, our thinking. We are also capable, inshallah. They are not superior to us. তো ওই জায়গাটাতে কনফিডেন্স 100-এ 100 রাখতে হবে, আমরাও পারবো, ইনশাল্লাহ। আমরাও মানুষ, আমরা আমেরিকানদের চেয়ে কম পারি এরকম তো লিখিত নাই কোথাও। আমাদের জেনেটিক্যালি তো গঠনতন্ত্রে আল্লাহ তাআলা কম কিছু দেন নাই, হয়তো আমরা গরিব কান্ট্রির লোক, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত অত উন্নয়ন নেই, সিস্টেম নেই, বাট এখন তো সব কিছু ওপেন, শিখে আমি তো নিজের মতো নিজে তৈরি করতে পারি নিজেকে। কনফিডেন্স 100-এ 100 যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো। একটা ইন্টারভিউ ভালো করিনি, ফেল করেছি, ওকে নেক্সট ইন্টারভিউ ভালো করবো, গ্যাপগুলো খুঁজে বের করবো, ইনশাল্লাহ। প্রচুর অ্যাপ্লাই করতে থাকবো, 100টা অ্যাপ্লাই করবো, যদি 5টা কল পাই আমি মনে করবো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। যদি 10টা পেয়ে যাই কল ইন্টারভিউর জন্য, মনে করতে হবে দিস ইজ মাই লাক এবং আমার ভাগ্য ভালো, আমি পেয়ে গেছি। যদি 1টা 2টা পাই তাহলে বুঝতে হবে যে আমি পাচ্ছি না কেন, আমার সিভিতে হয়তো অসুবিধা আছে, আমার কভার লেটার লিখতে হয়তো কোনো অসুবিধা আছে। সো এভাবে আমরা চেষ্টা করতে পারি। 3টা পয়েন্টের অ্যান্সার করলাম, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট শেষে করলাম, তৃতীয় পয়েন্ট এবং প্রথম পয়েন্ট একসাথে করে ফেলেছি। আরও কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি আমার নাম্বার অনেকের কাছে আছে, সরাসরি কল দিয়েন না, মেসেজ লিঙ্কডইনে দিতে পারেন। লিঙ্কডইনের মেসেজও অনেক সময় দেখা যায় যে 1 মাস পরে, 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে রিপ্লাই করা হয়। মাপ চাচ্ছি, মাপ করে দিয়েন। ব্যস্ততার মধ্যে আসলে একটু দেরি হয় রিপ্লাই দিতে, বা কারো হয়তো বা অনেক নিচে চলে যায় মেসেজ, মনে করেন যে আর রিপ্লাই দেয় নাই, তো সেক্ষেত্রে নিচে চলে যাওয়ার কারণে আর খুঁজেও পাওয়া যায় না। আরেকবার একটু মেসেজ দিয়েন, থ্রেড উপরে চলে আসবে লিস্টে। আর দেরিতে রিপ্লাই করলে বা রিপ্লাই না করলে কষ্ট পেন না, এগেইন মাপ চাচ্ছি। ব্যক্তিগত জীবন আসলে অনেক ব্যস্ততার সাথে কাটে। সবার জীবন, ক্যারিয়ার, সময়, ইমান, আমল, ব্যক্তিগত লাইফ, আখিরাতের জীবন গঠনের রুটিন সব কিছু সুন্দর হোক, বরকতময় হোক, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।